বাবা মোহন, তুমি আজকে থেকে আমাদের পরিবারের জামাই। আজ থেকে তোমার কোনো কিছুর দরকার পড়লে আমাদের জানাবে, কেমন? তুমি এখন আমাদের পরিবারেরই সদস্য। হ্যাঁ মা, ঠিক আছে। শোনো বাবা মোহন, তুমি এখন থেকে জমিদার বাড়ির জামাই। এখন থেকে তোমাকে আর বাজারে করিমের আড়তে গিয়ে কাজ করতে হবে না। তুমি আমার সাথে থাকবে। গ্রামের যত দরবার আর নালিশ আমি দেখি, তুমিও আমার সাথে সেগুলো দেখে শিখবে। কিন্তু বাবা, নিজের রোজগারের তো একটা আলাদা সম্মান থাকে। আমি না হয় আগে যেখানে কাজ করতাম সেখানেই কাজ করি। কি বলছো বাবা? তুমি জমিদার বাড়ির জামাই। তুমি যদি জমিদার বাড়ির জামাই হয়ে অন্য মানুষের কাজ করো, তাহলে আমাদের মান সম্মান কি কিছু থাকবে? কি রে মা রূপা, তুই কিছু বলছিস না কেন? তুই বোঝা জামাইকে। হ্যাঁ, বাবা মা ঠিকই বলছে। এখন থেকে তোমার আর বাজারে অন্যের হয়ে কাজ করতে হবে না। তুমি বাবার সাথেই থাকবে। ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই হবে। অনেক রাত হয়ে গেছে। সারাদিন বিয়ের ঝামেলায় অনেক পরিশ্রম হয়েছে সবার। যাও, তোমরা গিয়ে শুয়ে পড়ো। আমি রহিমাকে বলছি তোমাদের ঘরে দুধ দিয়ে আসবে। তারপর রূপা আর মোহন তাদের ঘরে চলে গেল। ঘরের সামনে গিয়ে মোহন দাঁড়িয়ে পড়ল। তা দেখে রূপা বলল, কি ব্যাপার, দাঁড়িয়ে পড়লে কেন? না মানে, এত বড় থাকার ঘর আর কত সুন্দর করে সাজানো। জানো রূপা, আমি আমার জন্মের পর থেকে এমন সুন্দর করে সাজানো ঘরে কোনোদিন ঘুমাইনি। আমি সত্যি অনেক ভাগ্যবান যে এমন একটা ঘরে থাকার মতো সৌভাগ্য হয়েছে আমার। কি যে বলো তুমি! তুমি এখন জমিদার বাড়ির জামাই। সবাই তোমাকে চোখের মনি করে রাখবে। এখন থেকে তোমার কোনো কিছুর অভাব থাকবে না। তুমি শুধু আমার বাবার সাথে জমিদারির কাজে থাকবে, তার সহকারী হিসেবে কাজ করবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, সবই তোমাদের দয়া। তা না হলে আমার মতো একজন দিনমজুর করে খেটে খাওয়া ছেলে কি জমিদার বাড়ির জামাই হতে পারে? তাদের কথা বলার মাঝেই রহিমা তাদের জন্য দুধ নিয়ে ঘরে প্রবেশ করলো। হয়েছে, অনেক কথা হয়েছে। দুধ এসে পড়েছে, খেয়ে ঘুমিয়ে পড়ো। তারপর তারা ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে খাবার টেবিলে সবাই বসে জলখাবার খাচ্ছে। শোনো বাবা পলাশ, এখন থেকে তোমার টাকা পয়সা সব আমার কাছে জমা রাখবে। মানে, আমার টাকা পয়সা মানে? মানে, তোমার কাছে যা কিছু জমা আছে সেগুলো সব আমার কাছে জমা রাখবে। আমি প্রয়োজন মতো সংসারের কাজে লাগাতে পারবো। আর যদি তোমার দরকার পড়ে তাহলে আমাকে বলবে, আমি তোমাকে দেব, কেমন? বাহ, আমাদের জামাইবাবুর তো বিয়ে হয়ে ভালো ভাগ্য যে খুলে গেল গো। সারাদিন বিনা কাজে পারিশ্রমিক পাবে, পেট ভরবে, আবার পকেটও ভরবে। রহিমা, তুমি বেশি কথা বলো। যাও এখান থেকে, গিয়ে নিজের কাজ করো গে। বাবা মোহন, তুমি রহিমার কথায় কিছু মনে করো না। ও একটু বেশি কথা বলে। না মা, আমি কিছু মনে করিনি। আর মা, আমার কাছে এখন জমা কোনো টাকা পয়সা নেই। যা কিছু ছিল সব বিয়ের সময় খরচ হয়ে গিয়েছে। আমি যখন আবার টাকা পাবো তখন আপনাকে দেব। সেটা তাহলে আর তোমার হাতে দেওয়ার কি দরকার? সরাসরি তোমার শাশুড়ির হাতেই দিয়ে দেব তোমার বেতনটা। তোমার যখন দরকার পড়বে তুমি তার কাছ থেকে চেয়ে নিও। ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করুন। তারপর সবাই সকালের খাবার খেয়ে নিল। কয়েকদিন পর, রূপা, দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। বাবা তো এখনো আমাকে কোনো বেতন দিলেন না। সে কি, তুমি কি ভুলে গেলে? তোমার বেতন তো মায়ের হাতে দেওয়া হবে।
বাবা তোমার বেতন মায়ের হাতে দিয়ে দিয়েছে গতকালকে। ও হ্যাঁ, মনে পড়েছে। তাহলে কি সত্যি মায়ের হাতেই দেওয়া হয়েছে? আমি ভেবেছিলাম বাবা মা এমনিতেই বলছিলেন। যাই হোক, কত টাকা বেতন দিয়েছে বাবা? 5,000 টাকা দিয়েছে। কি, মাত্র 5,000 টাকা? তুমি কি জানো না, আমি আগে বাজারে করিম ভাইয়ের দোকানে কাজ করে মাসে 20,000 টাকা বেতন পেতাম, আর সেখানে কিনা আমাকে মাত্র 5,000 টাকা বেতন দিল। কি বলছো তুমি এসব? করিম ভাই কি তোমাকে খাওয়াতো? আমার বাবা তো সবকিছুর খরচ কেটে রেখে তোমাকে 5,000 টাকা দিয়েছে। ও, এই কথা। ঠিক আছে, আমার কাল কিছু টাকা লাগবে। মা বাবা যেহেতু সংসারের যাবতীয় খরচ কেটে রেখে আমাকে 5,000 টাকা দিয়েছে, তাহলে তুমি ওই 5,000 টাকা গিয়ে মায়ের কাছ থেকে নিয়ে এসো। আমার কাল এই টাকা লাগবে। কি প্রয়োজন তোমার? আমি বিয়ের সময় একজন বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, এখন তার টাকাটা প্রয়োজন। ও আচ্ছা, ঠিক আছে, আমি মায়ের কাছ থেকে টাকাটা নিয়ে আসছি। রূপা কিছু সময় পর 2,000 টাকা হাতে নিয়ে ঘরে প্রবেশ করল। মোহনের হাতে 2,000 টাকা দিতেই মোহন বলল, এ কি, মাত্র 2,000 টাকা? বাকি 3,000 টাকা কোথায়? বাকি টাকা দিয়ে মা ঘরের কিছু বাজার করেছে। মোহন আর কিছু বলল না। দেখতে দেখতে 5 মাস হয়ে গেল। ঘর জামাই থেকে মোহনের অবস্থা করুণ। নিজের স্বাধীনতা বলতে কিছুই নেই তার। সে রাতের বেলা খেতেও এলো না। কি রে রূপা, জামাই কোথায়? মা, ওর নাকি শরীরটা খারাপ লাগছে, তাই আজকে খাবে না। উহ, সারাদিন তো তেমন কোনো কাজই করে না ছেলেটা, তবু কত শরীর খারাপ থাকে তার। জমিদার বাড়ির জামাই বলে কেউ কিছু বলে না, না হয় ঘর জামাই থাকার মজা লোকে তাকে বুঝিয়ে দিত। ঠিক আছে, তুই খেয়ে নে তাহলে। মোহন দরজার আড়াল থেকে সব কথাই শুনে নিল। সে তারপর ঘরে চলে গেল। কিছু সময় পর, রূপা, আমি কিছু কথা বলবো, তুমি মনোযোগ দিয়ে শুনবে। কি কথা বলো? আমি কাল থেকে আবার করিম ভাইয়ের আড়তে কাজ করতে যাব, আর সেই সাথে নিজের আলাদা ঘর ভাড়া নেব। আমি আর ঘর জামাই থাকতে পারবো না। কেন? তুমি হঠাৎ এই কথা বলছো কেন? কি হয়েছে? আমরা তো এখানে অনেক ভালো আছি। তুমি হয়তো এখানে অনেক ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। আমার এখানে নিজের আত্মসম্মান বলে কিছুই নেই। আমি যদি বাইরে নিজের যোগ্যতা দিয়ে 3,000 টাকাও রোজগার করি, সেটার সম্মান বেশি। ঘর জামাই থেকে মাসে 5,000 টাকা আর সেই সাথে লোকের কথা শোনা, এসব কিছু মেনে নেওয়া আমার পক্ষে আর সম্ভব না। তুমি যদি আমার সাথে যেতে চাও তবে কাল আমার সাথে এসো। কথাগুলো বলে মোহন সেই রাতে ঘুমিয়ে পড়ল। রূপা সারা রাত ঘুমাতে পারল না। ভোরবেলা রূপার চোখ লেগে এলো। মোহন তখন তাকে ডাক দিয়ে ঘুম থেকে উঠিয়ে দিল। মোহন রূপাকে যাওয়ার কথা বললে রূপা বলল, আমি তোমার সাথে যাব না, বাবা মায়ের সাথেই আমি থাকবো। তোমার সাথে গিয়ে আমি গরিবের মতো জীবন কাটাতে পারবো না। মোহন এই অপমান সহ্য করতে না পেরে চলে গেল, আর কোনো দিন জমিদার বাড়িতে ফিরে এলো না। ঘরজামাই থাকার অভিশাপ থেকে সে মুক্তি পেল। এখন সে সম্মানের সাথে নিজের মতো স্বাধীনভাবে জীবন কাটাচ্ছে।